আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা বিন্যাসের পর্ব 2 শিখব। প্রথম পর্বে কি আমরা গণনার গুণনবিধি এবং বেসিক কিছু জিনিস জানছিলাম, তাই না? আজকে আমরা এ টু জেড সব বেসিক গুলো জানবো। তাহলে আমরা গণনার গুণনবিধি অনুযায়ী কি জানছিলাম, যে একটা কাজ ধরেন 6 জন লোককে পরস্পরের মধ্যে কত উপায়ে বিন্যস্ত করা যেত, পরস্পরের মধ্যে কতভাবে সাজানো যায়। আমরা এটা দেখছিলাম যে 6 জন লোককে আসলে 6 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত করা যায়। যে একটা কাজ যদি কতগুলা সেগমেন্টে বা অংশে বিভক্ত হয়ে সম্পূর্ণ হয়, তাহলে কি হবে, অংশগুলার অপশন সংখ্যার গুণফলই হচ্ছে তার বিন্যাস সংখ্যার, তাই না? এটাই ছিল গণনার গুণনবিধি। তাহলে এখান থেকে আমরা বলে দিই যে n সংখ্যক লোককে পরস্পরের মধ্যে সাজানো যায় n ফ্যাক্টরিয়াল উপায়ে। অবশ্যই কি n সংখ্যক লোক যে আছে তারা ভিন্ন ভিন্ন হতে হবে, ঠিক আছে? এখন আমরা চলে যাই বিন্যাস জিনিসটা কি। এতক্ষণ ভাইয়া কোনো কথাই বিন্যাসের কোনো ইন্ট্রোডাকশন কিছু দিলেন না, জাস্ট কি আপনি গণনা গুণনবিধি তারপরে অঙ্ক করা শুরু করে দিয়েছেন। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই বিন্যাসে কি গণনার গুণনবিধি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইউজ করে থাকি। বিন্যাস অর্থ কি? বিন্যাস মানে হচ্ছে সাজানো, কতগুলা বস্তুকে পরস্পরের মধ্যে কতভাবে সাজানো যায়, তাদের প্রত্যেকটাকেই এক একটা বিন্যাস বলে, ঠিক আছে? ধরেন এই 3টা কলম আমি নিয়ে কল্পনা করি। কলম, আপনাকে বললাম এই 3টা কলমকে সাজাও। আপনি কি করবেন, যে প্রথমে এটাকে দিলেন, বাকি দ্বিতীয় স্থানে এটা, তৃতীয় স্থানে এটা। তাহলে এই স্থানগুলা বিন্যাসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রম, কে প্রথমে আছে, কে দ্বিতীয়, কে তৃতীয়। এই ক্রমটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্রমের অবস্থানের জন্য এক একটা আলাদা আলাদা বিন্যাস পাওয়া যায়। তাহলে আমি 3টা কলম, প্রথমে যদি এই কলমটাকে কল্পনা করি, বাকি 2টা জায়গায় কি প্রথমে লাল পরে কালো নিলাম। আবার প্রথমে এই কলমটাকে ফিক্স রেখে এই দুইটাকে পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করে দিলাম। তাহলে কি আসছে, এই কলমটার জন্য প্রথমে এই কলমের জন্য আমরা মোট 2টা বিন্যাস পেলাম। একবার প্রথমে লাল পরে কালো, আবার প্রথমে কালো পরে লাল। সেম ভাবে যদি আমি এই কলমটাকে প্রথমে নেই, তাহলে কি প্রথম জায়গা ফিল, বাকি 2টা জায়গায় কি এরা দুইজন বসবে। এরা কি আবার পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করে বসতে পারে। তাহলে এই কলমের জন্য কি আরো 2টা বিন্যাস পাচ্ছি। সেম ভাবে লাল কলমটাকে যদি আমরা প্রথম পজিশনে বসাই দেই, তাহলে কি হবে, বাকি 2টা জায়গায় এই দুইজন বসবে। এই দুইজন মহাশয় কি আবার পরস্পরের মধ্যে কি জায়গা পরিবর্তন করে এইভাবে বসতে পারবে। তাহলে মোট বিন্যাস পাচ্ছি কয়টা, 3টা ভিন্ন বর্ণের বা ভিন্ন রঙের জন্য আমরা মোট বিন্যাস পাচ্ছি 6টা। প্রত্যেকটা কলমের জন্য কি মোট 2টা করে বিন্যাস হয়েছিল। এই জিনিসটাকে এখন আমরা একটু ফিল করে আসি, ওকে? ধরেন 3টা কলমের নাম আমি দিয়ে দিলাম এ বি সি। এখন বললাম যে এদেরকে পরস্পরের মধ্যে বিন্যস্ত করো, সাজাও। তাহলে কি 3টা পরস্পরের মধ্যে সাজবে, অবশ্যই কি 3টা জায়গা আছে সেখানে। পরস্পরের মধ্যে বলিনি যে 2টা নিতে হবে 3টা নিতে হবে, এরকম তো বলিনি। যে পরস্পরের মধ্যে কতভাবে সাজানো যায়, 3টা ভিন্ন ভিন্ন বর্ণ এখানে। তাহলে আমি প্রথমে যদি এ নেই, বাকি 2টা জায়গায় কে কে বসবে, বি আর সি বসবে, তাই কি না? তারপরে আমি প্রথমে এ রাখলাম, বাকি 2টা জায়গায় কি সি আর বি বসে গেল। তাহলে আমরা এর জন্য 2টা বিন্যাস পেয়ে গেলাম। আর কি কোনোভাবে সাজানো যায়? আর কোনোভাবে প্রথমে এ রেখে সাজানো সম্ভব না। অন্য এলিমেন্ট থাকলে, বেশি এলিমেন্ট থাকলে সাজানো যেত। তারপরে প্রথমে যদি বি নিয়ে নেই, বাকি 2টা ঘরে কে কে আছে, আর 2টা অপশন আছে আপনার, একটা এ বসাইতে হবে আর একটা কি সি বসাইতে হবে। তারপরে প্রথমে বি নিলাম, এই মহাশয় জয় আবার কি পরস্পরের মধ্যে জায়গা পরিবর্তন করে নিল। তাহলে প্রথমে বি বসিয়ে আরো 2টা বিন্যাস পেয়ে গেলাম। সেম ভাবে প্রথমে যদি আমি সি নিয়ে নেই, তাহলে কি আসবে, বাকি 2টা জায়গায় এ আর বি বসে যাবে। প্রথমে সি নিলাম, এই 2টা জায়গা আবার কি পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করে নিল এরা। তাহলে আমরা মোট 3টা বর্ণ নিয়ে দেখলাম যে 3টা জায়গায় এদেরকে 6 ভাবে বিন্যস্ত করা যায়। তাহলে আমরা কমেন্ট করে দিই 6 মানে কি। 6 মানে হচ্ছে যে 3 গুণন 2 গুণন 1 সমান সমান কি 3 ফ্যাক্টরিয়াল লেখা যায় না? আমরা জানি 1 থেকে কোন সংখ্যা পর্যন্ত ক্রমিক সংখ্যার গুণফল মানে কি তত ফ্যাক্টরিয়াল। তাহলে 1 থেকে 3 পর্যন্ত ক্রমিক সংখ্যার গুণফল 6 মানে, তাহলে এটা কি সমান সমান 3 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা 3টা ভিন্ন ভিন্ন বর্ণকে পরস্পরের মধ্যে
3 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত করা যায়। এই যে দেখেন প্রথম সূত্র ছিল যে n সংখ্যক লোককে পরস্পরের মধ্যে কত ভাবে বিন্যস্ত করা যায়। আমরা জানি কি n ফ্যাক্টোরিয়াল, তাহলে তিনটা ভিন্ন ভিন্ন জিনিসকে কি পরস্পরের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত করা যায়। এখন সমস্যা হয়ে যায় কোথায়, যখন তিনটা বর্ণ দিলাম আপনাকে যে a b b, এখন এদেরকে বিন্যস্ত করো, সাজাও। তাহলে দেখেন তো a b b, আমি কি c এর পরিবর্তে এই বিন্যাসটা করলাম, a b c করে দেখলাম 6টা বিন্যাস আসছে। তাহলে তিনটা বর্ণ আমরা 6 ভাবে বিন্যস্ত করতে পারি জানি। এখন সমস্যাটা হয় কোথায়, আমি b নিয়ে নিয়েছি c এর পরিবর্তে, তাহলে c যে যে জায়গায় আছে তার পরিবর্তে b বসায় দেই, দিয়ে দেখি কি আসে। সব জায়গায় b বসায় দিলাম c এর পরিবর্তে, হচ্ছে এটা কি এখন দেখেন। ফার্স্টে a b b, a b b, তাহলে এই দুইটা মিলে কি আসলে একটা বিন্যাসই হয়ে গেছে না? এটা কি আলাদা জিনিস? প্রথমে a আছে, আমরা জানি কি বিন্যাসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্রম, কে প্রথমে কে দ্বিতীয় কে তৃতীয়। এই পজিশনগুলা আলাদা আলাদা এলিমেন্ট বসলে কি তারা আলাদা আলাদা বিন্যাস হয়ে যায়। তাহলে এখানে দেখেন প্রথমে a বসছে, দ্বিতীয়তে b, পরে কি তৃতীয়তে b, প্রথমে a, দ্বিতীয়তে b, তৃতীয়তে b, তাহলে কি এই দুইটা বিন্যাস আসলে কি মিলে একটা বিন্যাসই হয়ে গেছে, এটা তো আলাদা আলাদা বিন্যাস না, তাই কি না? সেম ভাবে BAB, এটা BAB, আবার কি আছে BAB, এই দুইটা মিলে কি আবার দুইটা আলাদা বিন্যাস না, এটা দুইটা মিলে কি আসলে একটা বিন্যাসই হয়ে গেছে। তারপরে এই দুইটা যদি আমরা নিতাম যে BBA BBA, এটা তো আলাদা আলাদা বিন্যাস না, একবার দুইটা মিলে কি আসলে একটা বিন্যাসই নির্দেশ করতেছে, তাই কি না? তাহলে আমরা দেখলাম যে তিনটা বর্ণের মধ্যে যদি দুইটা একই বর্ণ হয় তাহলে মোট আসলে বিন্যাস হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা। তাহলে আমরা দেখছিলাম যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বর্ণকে পরস্পরের মধ্যে n ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত করা যায়। তাহলে তিনটা বর্ণকে কি অবশ্যই 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত করা যাওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম দুইটা একই বর্ণ হয়ে যাওয়ার ফলে দুটি মিলে একটি বিন্যাস হয়ে যাচ্ছে, বিন্যাস হয়। আমরা দুইটা একই বর্ণ হওয়ার ফলে কি হচ্ছে, আসলে দুইটা মিলে আসলে একটা বিন্যাস হয়ে যাচ্ছে। তাহলে মোট বিন্যাস কয়টা হবে, তিনটা। যদি মোট বিন্যাস, তিনটা বর্ণের মধ্যে দুইটা একই বর্ণ থাকলে মোট বিন্যাস কয়টা হবে? মোট বিন্যাস তো আমরা দেখলাম তিনটা। তাহলে এটাকে ক্যালকুলেশন আকারে কিভাবে লিখবো আমরা? তাহলে আপনি দেখেন যে 3 ফ্যাক্টোরিয়াল, আপনি আগে ধরে নেন যে তিনটা ভিন্ন ভিন্ন বর্ণ, তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ হলে কি আমরা জানি তাদেরকে তত ফ্যাক্টোরিয়াল আকারে বিন্যস্ত করা যায়। তাহলে কি 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে তাদেরকে বিন্যস্ত করা যায়। ডিভাইডেড বাই আমার দুইটা মিলে একটা বিন্যাসকে নির্দেশ করতেছে। তাহলে কি যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই তাহলে কি মোট কয়টা বিন্যাস হইছে, অ্যাকচুয়াল বিন্যাসটা বের হয়ে আসবে, আলাদা আলাদা বিন্যাসগুলো, তাই কি না? তাহলে আমরা এখন যদি A B C D এই চারটা বর্ণ নেই আমরা, তাহলে চারটা বর্ণ কি আগে দেখবো যে আমরা এটা ভিন্ন ভিন্ন কিনা। হ্যাঁ, A B C D চারটা আলাদা আলাদা বর্ণ। তাহলে আমরা জানি চারটা আলাদা আলাদা বর্ণকে পরস্পরের মধ্যে কি 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত করা যায়, তাই কি না? তাহলে আমরা 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে এদেরকে বিন্যস্ত করতে পারতাম। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 24, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত ক্রমিক সংখ্যার গুণফল মানে 24। তাহলে আমরা যদি চারটা বর্ণ ভিন্ন ভিন্ন হতো তাহলে কি 24 উপায়ে তাদেরকে বিন্যস্ত করতে পারতাম। এই 24টা কি বিন্যাস লিখে আমার বোর্ড, ছোট বোর্ডে এত বড় জায়গা হবে না, ঠিক আছে? কিন্তু আমরা মাথার মধ্যে একটু চিন্তা করে নিই যে চারটা বর্ণকে যদি পরস্পরের মধ্যে বিন্যস্ত করা যায় তাহলে 24 উপায়ে তাদেরকে বিন্যস্ত করা যাবে ভিন্ন ভিন্ন বর্ণ হলে। এখন সমস্যাটা কোথায় হয়ে যাবে যে A B, আমি C এর পরিবর্তে B বসাইলাম, D এর পরিবর্তেও B বসাই দিলাম। তাহলে ওর বর্ণের মধ্যে যদি তিনটা একই হয়ে যায়, মনে করেন C কেও আমি B ধরলাম, D কেও B ধরে নিলাম, তাহলে আমরা জানলাম যে চারটা ভিন্ন ভিন্ন বর্ণকে আমরা দেখলাম 24 উপায়ে বিন্যস্ত করা যায়। এখন তিনটা যদি একই বর্ণ হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? আমরা যদি এরকম চারটা ভিন্ন বর্ণ ধরে করতাম তাহলে 24টা কি এরকম বিন্যাস পেয়ে যেতাম। আমার বোর্ডে জায়গা আটবে না, এইজন্য লিখলাম না, আপনারা করে দেখতে পারেন। তাহলে দেখবেন যখন তিনটা বর্ণ একই হয়ে যাবে তখন অরিজিনালি কি 6টা বিন্যাস মিলে একটা বিন্যাসকে নির্দেশ করবে।
তাহলে আমরা দেখলাম দুইটা বর্ণ একই হলে দুইটা বিন্যাস মিলে আসলে একটা বিন্যাসই হয়। যখন তিনটা বর্ণ একই হয়ে যাবে তখন ছয়টা বিন্যাস মিলে আসলে একটা বিন্যাস হবে। তাহলে এই ছয়টাকে লেখা যায় কি দেখেন তো, 3 গুণন 2 গুণন 1 সমান সমান 3 ফ্যাক্টরিয়াল লেখা যায় না? তাহলে পয়েন্ট বি নোটেড ইওর অনার। তাহলে দেখেন আপনি কি করবেন, যে তিনটা বর্ণ যখন একই হয়ে যাবে তখন 3 ফ্যাক্টরিয়াল সংখ্যক বিন্যাস মিলে একটি বিন্যাস নির্দেশ করবে, একটি বিন্যাস নির্দেশ করবে। তাহলে আমরা এই জিনিসটাকে যদি আরেকটু আমরা দিয়ে দেই যে 2 ফ্যাক্টরিয়াল 2 into 1 মানে কি আমরা জানি 2 ফ্যাক্টরিয়াল। তাহলে দুইটা বর্ণ যদি একই হয় তার মানে কি 2 ফ্যাক্টরিয়াল মিলে একটি বিন্যাসে পরিণত হচ্ছে। তাহলে মোট বিন্যাস সংখ্যা কি হবে 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2। এখানে মোট বিন্যাস চারটার ক্ষেত্রে তিনটা একই ছিল, তাহলে বিন্যস্ত করা যাবে কত উপায়ে 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল সংখ্যক যেহেতু একই বিন্যাস নির্দেশ করতেছে তাহলে কি তত দ্বারা ভাগ করে দিলেই মোট বিন্যাসটা বের হয়ে চলে আসবে। বুঝিনি? দেখেন আমি 4 ফ্যাক্টরিয়াল মানে কি মোট, আপনি যদি ভিন্ন ভিন্ন বর্ণ ধরে নিতেন তাহলে মোট 24 উপায়ে 4 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত করা যেত। কিন্তু আমরা দেখলাম কি 6টা বিন্যাস মিলে মিলে আসলে একটা বিন্যাসই নির্দেশ করে। তাহলে এরা তো আর 6টা আলাদা বিন্যাস না, এই 6টা সহ আমার 24 হইছে। এই 6টা তো আর আলাদা আলাদা বিন্যাস না, ওরা আসলে একটা বিন্যাসকে নির্দেশ করে। সেই জন্য কি আমরা টোটাল বিন্যাসকে 6 দ্বারা বা 3 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করলাম। এখন বলেন তো যদি আমি বলি যে n সংখ্যক, তাহলে অনুরূপভাবে যদি 4টা বর্ণ হয় তাহলে কি 4 ফ্যাক্টরিয়াল দ্বারা আপনি ভাগ করবেন। 5টা বর্ণ যদি একই বর্ণ হয় 5 ফ্যাক্টরিয়াল দিয়ে টোটাল বর্ণটাকে ভাগ করবেন। তারপরে 6 ফ্যাক্টরিয়াল, তারপরে 7 8, জয়টা বর্ণ একই থাকবে, জাস্ট টোটাল বর্ণটাকে টোটাল বিন্যাসটাকে তত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে দিবেন। তাহলে আমরা বলে দিতে পারি কি n সংখ্যক বর্ণের মধ্যে r সংখ্যক এক জাতীয়, তারপরে p সংখ্যক আরেক জাতীয়, তারপরে আমি ধরে নিলাম যে q সংখ্যক আরেক জাতীয় আছে, হলে মোট বিন্যাস কত হবে মোট বিন্যাস। তাহলে আপনার মোট বর্ণ ছিল কয়টা n ফ্যাক্টরিয়াল, nটা ছিল যেহেতু আমি ভিন্ন ভিন্ন বর্ণ মনে করে নিলাম, তাহলে n ফ্যাক্টরিয়াল উপায় কি তাদেরকে বিন্যস্ত করতে পারবো। কিন্তু এই n ফ্যাক্টরিয়ালের মধ্যে কি r ফ্যাক্টরিয়াল সংখ্যক এক জাতীয় যেহেতু, তাহলে r ফ্যাক্টরিয়াল সংখ্যক বর্ণ মিলে আসলে কি একটা বিন্যাসকে নির্দেশ করবে। সেজন্য কি আমরা টোটাল বিন্যাসটাকে r ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে দিলাম। আরেক জাতীয় আছে কি p, তাহলে কি p ফ্যাক্টরিয়াল সংখ্যক বর্ণ মিলে আসলে কি একটা বিন্যাসকে নির্দেশ করে, সেজন্য কি এটাকে আমরা p ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে দিলাম। তারপরে q ফ্যাক্টরিয়াল সংখ্যক বিন্যাস মিলে কি আসলে একটা বিন্যাসকে নির্দেশ করবে। তাহলে টোটাল বিন্যাসটাকে আমরা এই ফ্যাক্টরিয়াল গুলা দ্বারা কেন ভাগ করলাম, এখন প্রশ্নের অ্যানসার পেয়ে গেছেন কিনা? যে আমি n ফ্যাক্টরিয়াল যেটা লিখছিলাম সেটা কি কি ধরছিলাম যে n সংখ্যক বর্ণ সবাই কি ভিন্ন ভিন্ন আলাদা আলাদা, তাহলে তাকে আমরা n ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত করতে পারি। এর মধ্যে r সংখ্যক কি ছিল এক জাতীয়, তাহলে কি r ফ্যাক্টরিয়াল সংখ্যক বিন্যাস আসলে একটা বিন্যাসকে নির্দেশ করে, তারা তো আলাদা আলাদা না। যখন আমি n ফ্যাক্টরিয়াল নিছি তখন কি তারা সবগুলো আলাদা আলাদা বিন্যাস ছিল। তাহলে r সংখ্যক ফ্যাক্টরিয়াল মিলে কি আসলে একটা বিন্যাসকে নির্দেশ করে, সেজন্য আমরা টোটাল বিন্যাস থেকে এটাকে আউট করে দিয়ে বিন্যাস সংখ্যাটা বের করে নিলাম। সেম ভাবে p ফ্যাক্টরিয়াল সংখ্যক কি আসলে একটা বিন্যাসকে নির্দেশ করে, সেজন্য কি p ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করলাম। q সংখ্যক কি একটা বিন্যাসকে নির্দেশ করে, সেজন্য q ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করলে মোট কত ভাবে সাজানো যায় সেই জিনিসটা বের হয়ে চলে আসবে। ক্লিয়ার কিনা? তাহলে আমরা বিন্যাস কখন করব, ইন্টারমিডিয়েটে আপনাদের বয়সে থাকতে আমার এই জিনিসটা খুবই সমস্যা হতো, কখন বিন্যাস করব আর কখন সমাবেশ করব, এই দুটো নিয়ে প্রচুর হেজিটেশনে পড়তাম। তাহলে বিন্যাস সূচক শব্দ লিখে নেন। সূচক শব্দ কোন শব্দগুলো দেখলে আমরা
বুঝবো যে এখানে বিন্যাস করতে হবে যে npr n সংখ্যক এলিমেন্ট থেকে r সংখ্যক নিয়ে যতভাবে সাজানো যায় সেটা মানে কি npr। এটা সূত্র হচ্ছে কি n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তাহলে বিন্যাস সূচক শব্দটা কি বলবে আপনাকে যে শব্দ গঠন, তারপরে বলবে সংকেত গঠন, সংকেত গঠন, তারপরে বলবে মন্ত্রিসভা গঠন, মন্ত্রিসভা গঠন, তারপরে বলতে পারে যে বর্ণের একত্রে থাকা, একত্রে থাকা, একই ক্রমে থাকা, একই ক্রমে থাকা, ক্রমে থাকা, তারপরে বলতে পারে কি, তারপরে হচ্ছে আপেক্ষিক, আপেক্ষিক অবস্থার, অবস্থার পরিবর্তন, পরিবর্তন করে বা না করে। তারপরে বলতে পারে যে তালার লক, তালার লক, তারপরে বলতে পারে আপনার চক্রবিন্যাস, চক্রবিন্যাস, তারপরে হচ্ছে পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস। যদি কোনো প্রশ্নের শেষে এই কথাগুলো বলে যে শব্দ গঠন, সংকেত গঠন, মন্ত্রিসভা গঠন, বর্ণের একত্রে থাকা, একত্রে না থাকা, একই ক্রমে থাকা, আপেক্ষিক অবস্থার পরিবর্তন করে বা না করে, তালার লক, চক্রবিন্যাস, পুনর্বিন্যাস, যদি প্রশ্নের শেষে এই কয়েকটা শব্দ দেখেন তাহলে আপনি কি চোখ বন্ধ করে বিন্যাস করে দিবেন যে npr সমান কি হবে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? তাহলে আমরা বিন্যাস বলতে কি বুঝি বলেন তো? বিন্যাস মানে হচ্ছে সাজানো, তাই না? সাজানো। কতগুলো বর্ণকে সবাইকে নিয়ে অথবা কয়েকটি নিয়ে পরস্পরের মধ্যে যতভাবে সাজানো যায় সবগুলাকেই এক একটা বিন্যাস। গুণন বিধি অনুযায়ী n সংখ্যক লোক থেকে r সংখ্যক নিয়ে সাজানো যায়, সাজানো যায় n থেকে r, এটাই বোঝাবে যে n p মানে হচ্ছে পারমুটেশন, n সংখ্যক লোক থেকে r সংখ্যক নিয়ে সাজানো যাবে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল উপায়ে। তারপরে n সংখ্যক ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন লোককে, লোককে পরস্পরের মধ্যে সাজানো যায়, পরস্পরের মধ্যে সাজানো যায়, সাজানো যায় কত উপায়ে? n ফ্যাক্টরিয়াল উপায়ে। তারপরে আরেকটা জানলাম কি n সংখ্যক লোকের মধ্যে, লোকের মধ্যে r সংখ্যক এক জাতীয়, এক জাতীয়, এই n সংখ্যক বর্ণের মধ্যে বা লোকের মধ্যে যাই যায়, বর্ণের মধ্যে r সংখ্যক এক জাতীয়, p যে সংখ্যক আরেক জাতীয়, সংখ্যক আরেক জাতীয়, আরেক জাতীয়, আরেকটা কি, আরেকটা হচ্ছে q সংখ্যক ধরলাম আরেক জাতীয়, q আরেক জাতীয় হলে, জাতীয় হলে মোট বিন্যাস, মোট বিন্যাস সমান কি হবে? যে টোটাল বিন্যাস n কে আগে ভিন্ন ভিন্ন বর্ণ ধরে নিলে কি n ফ্যাক্টরিয়াল উপায়ে তাদেরকে বিন্যস্ত করা যেত। তার মধ্যে r সংখ্যক এক জাতীয় মানে কি r ফ্যাক্টরিয়াল সংখ্যক মিলে আসলে একটা বিন্যাস নির্দেশ করবে। আবার p সংখ্যক আরেক জাতীয় মানে কি p ফ্যাক্টরিয়াল মিলে একটা বিন্যাসকে নির্দেশ করবে, সেজন্য ভাগ হয়ে যাচ্ছে। আবার কি q ফ্যাক্টরিয়াল মিলে আসলে একটা বিন্যাসকে নির্দেশ করবে। এই কয়েকটা সূত্র আমরা যদি ভালোমতো আয়ত্তে নিতে পারি তাহলে বিন্যাসের অঙ্ক আপনি দেখবেন আর মুহূর্তের মধ্যে অ্যানসার করতে পারবেন। এখন আমরা n ফ্যাক্টরিয়াল মানে কি বুঝি? ফ্যাক্টরিয়ালটা আমরা বিন্যাস সমাবেশ এবং প্রবাবিলিটিতে অনেক জায়গায় আমরা ফ্যাক্টরিয়াল কাজে লাগে, তাই না?
n ফ্যাক্টরিয়াল বলতে কি বোঝায়? n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত সকল ক্রমিক সংখ্যার গুণফল মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল। এটা সমান সমান লেখা যায় কি n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 এরকম 3 2 1 সকল ক্রমিক সংখ্যার 1 থেকে শুরু করে n পর্যন্ত সকল ক্রমিক সংখ্যার গুণফলে n ফ্যাক্টরিয়াল। এখন যদি আপনাকে বলি যে 5 ফ্যাক্টরিয়াল সমান সমান কত, তাহলে কি হবে যে 5 থেকে শুরু করে সকল 1 থেকে পর্যন্ত সকল ক্রমিক সংখ্যার গুণফল, তাই না? সমান সমান কত? গুণ করেন 3 3 দুগুণ 6 4 6 24 5 24 এ কত 120। তারপরে 6 ফ্যাক্টরিয়াল কত হবে? 6 ফ্যাক্টরিয়াল মানে 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 সমান সমান কত 720। তারপরে 7 ফ্যাক্টরিয়াল সমান সমান কত হবে? তাহলে 7 থেকে শুরু করে কি 1 পর্যন্ত সকল ক্রমিক সংখ্যার গুণফল 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, তাহলে সমান সমান কত আসবে? 5040। আপনারা এই 1 থেকে শুরু করে 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত এই মানগুলো একটু মনে রাখবেন, তাহলে খুব দ্রুত কি আপনি মানগুলো বের করে ফেলতে পারবেন। এখন দেখেন যে কোনো একটা ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল, এই 7টাকে যদি আমি চেপে ধরি তাহলে কি আসছে 1 থেকে 6 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গুণফল, তাই কি না? তাহলে আমি এটাকে লিখতে পারি না 1 থেকে 6 পর্যন্ত মানে কি 6 ফ্যাক্টরিয়াল, তাহলে 7 ইনটু কি 6 ফ্যাক্টরিয়াল লেখা যায় এটাকে। সেম ভাবে কি এটাকে যদি আমি লিখতাম যে 6টাকে চেপে ধরলাম তাহলে কি থাকতেছে 1 পর্যন্ত 5 পর্যন্ত সকল ক্রমিক সংখ্যার গুণফল, তার মানে কি এটাকে লেখা যায় 6 ইনটু 5 ফ্যাক্টরিয়াল। তাহলে এরকম ভাবে আমরা যদি n টাকে কমন নিয়ে নেই n ফ্যাক্টরিয়াল সমান সমান লেখা যাবে কি n টাকে আমি নিয়ে নিলাম, তাহলে কি 1 থেকে শুরু করে n মাইনাস 1 পর্যন্ত সকল ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে এটাকে লেখা যায় কি n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এখন যদি প্রথম দুইটাকে আমি চেপে ধরি তাহলে কোন পর্যন্ত আসে 1 থেকে n মাইনাস 2 পর্যন্ত, এটাকে লেখা যায় কি n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। আপনি এই ফ্যাক্টরিয়ালটাকে আপনার মন মতো কি আপনি বাড়াইতে পারবেন, কমাইতেও পারবেন, ঠিক আছে? তাহলে আমরা ফ্যাক্টরিয়াল জিনিসটা বুঝে গেলাম। আমরা 0 ফ্যাক্টরিয়াল সমান সমান কত? অনেকে অসংজ্ঞায়িত নাম্বার কি 1 বলে, তাই না? তাহলে আমরা 1 এটা মনে রাখবো কিভাবে? দেখেন আপনি এই যে 7 ফ্যাক্টরিয়াল এটা সমান সমান 7 ইনটু 6 পাইছিলাম। 7 ফ্যাক্টরিয়ালকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে কি আসে? তার আগের ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়ালের মান পেয়ে যাওয়া যায়। তাহলে আমরা অনুরূপভাবে যদি 6 ফ্যাক্টরিয়ালকে 6 দ্বারা ভাগ করি তাহলে কি 5 ফ্যাক্টরিয়াল চলে আসে। তাহলে এইভাবে আমরা ক্রমান্বয়ে বলতে পারি না যদি 1 ফ্যাক্টরিয়ালকে 1 দ্বারা ভাগ করি তাহলে কি 0 ফ্যাক্টরিয়াল চলে আসবে। দেখেন আপনি 7 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে এটা, এটাকে যদি 7 দ্বারা ভাগ করি তার আগের ফ্যাক্টরিয়ালটা পেয়ে যাচ্ছি। তাহলে একের আগের সংখ্যাটা কত? 0। তাহলে আমরা 1 ফ্যাক্টরিয়ালকে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কি 0 ফ্যাক্টরিয়াল চলে আসবে। তাহলে সমান সমান কত? 1 কে 1 দ্বারা ভাগ করলে 1 চলে আসে। 0 ফ্যাক্টরিয়াল সমান সমান 1 পেয়ে গেলাম আমরা, তাই না? এখন তাহলে মাইনাস 1 ফ্যাক্টরিয়াল সমান সমান কত হবে? জাতির কাছে প্রশ্ন। মাইনাস 1 ফ্যাক্টরিয়াল করলে কি আসে যে এর আগের সংখ্যা হচ্ছে 0, তাহলে 0 ফ্যাক্টরিয়ালকে যদি 0 দ্বারা ভাগ করা যায় তাহলে কি মাইনাস 1 ফ্যাক্টরিয়ালের মান আসবে। দেখেন এখানে যদি 0 ফ্যাক্টরিয়ালকে 0 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে তা অসংজ্ঞায়িত বা অনির্ণেয়, ঠিক আছে? নির্ণয় করা সম্ভব না। তাহলে আমরা একটু কমেন্ট করে দিই -1 ফ্যাক্টরিয়াল সমান সমান অনির্ণেয় পেয়ে গেলাম। তাহলে একটু আমরা দেখে আসি যে 0 ফ্যাক্টরিয়াল সমান সমান 1, কনফিউশনগুলো দূর করি। আর ধনাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল, ধনাত্মক সকল সংখ্যার ফ্যাক্টরিয়াল, সংখ্যার ফ্যাক্টরিয়াল এটাকে এইভাবে লেখা যায় অথবা কি একটা টান দিয়েও লেখা যায়, সমান সমান নির্ণয় করা যাবে, নির্ণেয়। আর এই যে এইভাবে যদি এটা ফ্যাক্টরিয়াল চিহ্ন। আর ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল, ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল অনির্ণেয়, নির্ণয় করা সম্ভব না। ক্লিয়ার? তাহলে আমরা জানলাম 0 ফ্যাক্টরিয়াল সমান সমান 1, ধনাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল সমান সমান নির্ণয় করা যাবে, আর ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টরিয়াল কি কখনোই নির্ণয় করা যাবে না। আর ফ্যাক্টরিয়াল জিনিসটা কি যে 1 থেকে শুরু করে
ওই সংখ্যা পর্যন্ত সকল ক্রমিক সংখ্যার গুণফলই তত ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।